আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? এনিওয়ান? জি স্যার। আমরা কি শুরু করব? স্যার 10 মিনিট পরে শুরু করি স্যার। শুনতে পাই নাই মিসকাত, আপনার কথাটা শুনতে পাই নাই। স্যার 10 মিনিট পরে শুরু করা যাক। 10 মিনিট পরে? জি স্যার, এখনো সবাই আসেনি স্যার। না, আমার মনে হয় শুরু করে দিই। যারা এভাবে প্রতিদিন 10 মিনিট ওয়েট করা, এটা একদিন দুদিন ওয়েট করা যায়। তো আমার মনে হয় টাইমিংটা সবারই মেনটেন করা উচিত। মনিরুল, আমি এম আই স্টার্ট? ওকে স্যার। ইয়েস স্যার। আমার মনে হয় আমি স্টার্ট করে দিই, যে আমরা যা যে কয়েকজন আছি। কারণ আমরা যদি 10 মিনিট দিই তাহলে মাইন্ডসেট হয়ে যাবে যে সব প্রতিদিনই আমি 10 মিনিট দিব। তো আসলে সে ঠিক না। যাই হোক, আমরা শুরু করি। আমার শেয়ারটা কি দেখা যাচ্ছে? আমি একটা শেয়ার দিয়েছি। আমার শেয়ারটা কি দেখা যাচ্ছে? কাইন্ডলি কেউ যদি একজন রেসপন্স করতেন প্লিজ। জি স্যার, স্যার দেখা একদম যাচ্ছে। একদম ক্লিয়ার ওকে, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এজ ইউজুয়াল আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আমরা 5টা ক্লাস শেষ করছি আজকে। ষষ্ঠ ক্লাস, 6th ক্লাস। তো এজ ইউজুয়াল লাস্ট ক্লাসে আমরা যে দুইটা টপিকস নিয়ে আমরা আলাপ করছিলাম, খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল। যে ইম্পোর্ট স্টেজে বাংলাদেশে যত ধরনের র মেটেরিয়াল বা যত ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করা হয় বা সার্ভিস ইম্পোর্ট করা হয়, এই সার্ভিস এবং গুডস গুলো যখন ইম্পোর্ট করি আমরা, সেই ইম্পোর্ট স্টেজে আমাদেরকে কিছু রেভিনিউ জেনারেট করতে হয়। তো এই রেভিনিউটা যে জেনারেট করবো, সেটার ক্যালকুলেশনটা কেমন হয়, কিছু ডিউটি, কিছু ট্যাক্স, কিছু ভ্যাট, কিছু এটি, এই ধরনের রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, অনেক ধরনের রেভিনিউ আমাদেরকে জেনারেট করতে হয়। এই যে রেভিনিউ জেনারেট করতে হয়, সেই রেভিনিউটা ক্যালকুলেশনটা কিভাবে হয়, সেটা আমরা লাস্ট ক্লাসে ডিটেলস আলাপ করছি। এবং আপনারা ওখানে নিশ্চয়ই দেখছেন যে আমরা কত ধরনের ডিউটি নিয়ে থাকি। যেমন আমরা সাপ্লিমেন্টারি ডিউটি নিই, কাস্টম ডিউটি নিই, রেগুলেটরি ডিউটি নিই, আবার ভ্যাট নিই। এবং ওইটা করতে গিয়ে, এই ক্যালকুলেশনটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদেরকে কিছু টার্মস এবং কিছু খেয়াল রাখতে হয়। যেমন প্রোডাক্টটা কি সিএনএফ ভ্যালুতে আসতেছে, না সিআই ভ্যালুতে আসতেছে, নাকি এফওবি ভ্যালুতে আসতেছে। আসার পরে সেটা ভ্যালুটা কিভাবে অ্যাসেস করা হয়, দ্যাট ইজ যে ভ্যালুটার উপরে রেভিনিউ জেনারেট হবে, রেভিনিউ পার্সেন্টেজ গুলো বা রেভিনিউ গুলো ইম্পোজ হবে, সেই ফিগারটা বেস ভ্যালু, দ্যাট ইজ অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখছি। এবং আমি বলি, লাস্ট ক্লাসটা ছিল খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পরীক্ষার জন্য, বা কর্মক্ষেত্রে তো খুবই দরকার, পরীক্ষার জন্য দরকার। আপনাদের এমসিকিউর যে কোয়েশ্চেন হবে, এই এই ধরনের এই চ্যাপ্টারটাকে বেস করে আপনাদের কাছে ছোট ছোট কিছু কেস স্টাডি বা অঙ্ক আসবে। আমি যদি বাংলা ভাষায় যদি বলে থাকি, অঙ্ক আসবে। সেখানে আপনাকে জানতে হবে কাস্টম ডিউটি কিভাবে ক্যালকুলেট করতে হয়, অ্যাসেসেবল ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো আমি চেষ্টা করছি লাস্ট ক্লাসে আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে পড়ানোর জন্য। বা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা পার্ট ছিল আমাদের, ওইটারই একটা পার্ট অ্যাডভান্স ট্যাক্স, এটি, এটাকে বলি আমরা আগাম কর। যে সিকিউরিটি মানি হিসাবে গভর্নমেন্ট একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার সময় এটা রেখে দেয়, এবং পরবর্তীতে আপনি এই কিছু টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করলে আপনাকে সেই অ্যাডভান্স ট্যাক্সটা আপনি রিফান্ড পেয়ে যান। সাধারণত এটা রিটার্নের মাধ্যমে একটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনি সেটা রিফান্ড নিতে পারেন। এই ছিল বেসিক্যালি লাস্ট ক্লাসের আমার খুব সংক্ষিপ্ত ডিসকাশন। তো এই ক্ষেত্রে যদি লাস্ট ক্লাস নিয়ে যদি আপনারা যদি কেউ কিছু বলতে চান, বা এর আগের ক্লাসগুলো যদি নিয়ে যদি কিছু বলতে চান, আমরা 2-4 মিনিট একটু সময় ব্যয় করি, দেন আমি আজকের টপিকসে চলে যাব। এনিওয়ান, আপনারা বুঝেন বা না বুঝেন, বা আরো যদি কোনো কিছু জানতে চান, আই এম ওপেন ফর দ্যাট। ফরহাদ, বলেন ফরহাদ আহমেদ। আচ্ছা, আমরা কেউ, কোনো কমেন্ট আছে? না স্যার, আমরা সামনে আগাই। ওকে, তাহলে আমরা আহ আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব, যে আমাকে জি স্যার, একটা রিটার্ন। রিটার্ন, আমাদেরকে একটা ইকোনমিক, আমরা যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করে থাকি, একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস যে করি সেটার একটা পিরিয়ড, সে 1 তারিখ থেকে 31 তারিখ অথবা 30 তারিখ, একটা মান্থলি পিরিয়ড। সেই মান্থলি 1 মাসের মধ্যে আমাদের যে রিলেটেড ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো হয়ে থাকে,
সেই সম্বন্ধে একটা বিবরণী গভর্নমেন্টের কাছে পরবর্তী মাসের 15 তারিখের ভিতরে আমাদেরকে জমা দিতে হবে, যে আমি সেল করছি কত, আমি ওই সেলের এগেনস্টে ভ্যাট নিচ্ছি কত, আমার এখানে কোনো এক্সাম্পটেড সেল আছে কিনা, এক্সপোর্ট সেলস আছে কিনা, অ্যাজ ওয়েল এজ এই প্রোডাক্টটা সেল করার জন্য প্রডিউস করতে হয়। এই প্রডিউস করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের র মেটেরিয়াল এবং কম্পোনেন্ট গুলো পারচেস করতে হয়। দ্যাট মিনস ইনপুট পারচেস করতে হয়। এই ইনপুট পারচেজের সময় আমরা কত ধরনের পারচেস করছি, এই পারচেজের সময় আমরা কত ধরনের ইনপুট ট্যাক্স গভর্নমেন্টকে দিয়েছি, সেগুলো আমাদেরকে দেখাইতে হয়। তারপরে আমাদের কিছু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে, কিছু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে। এই আউটপুট ট্যাক্স লেস আপনার ইনপুট ট্যাক্স অ্যাড ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে আমাদেরকে একটা যদি গভর্নমেন্ট পেয়েবল হয়ে থাকে, ওই পেয়েবলের টাকাটা আমাদেরকে গভর্নমেন্টকে রিটার্ন সাবমিটের আগে আমাদেরকে সেটা গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দিতে হয়। এই যে আপনি একটা মাস 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলা করছেন, হ্যাঁ, সেটারই বিবরণটাই হচ্ছে যে জমা গভর্নমেন্টের কাছে একজন রেজিস্টার্ড পার্সন জমা দেওয়াটাই হচ্ছে যে ভ্যাট রিটার্ন। তো আজকে আমরা সেই ভ্যাট রিটার্নটা দেখবো। ভ্যাট রিটার্নটা দেখতে কেমন, আমি একটা লাইভ আপনাদেরকে একটা ভ্যাট রিটার্ন দেখাবো, অ্যাজ ওয়েল এজ ভ্যাট রিটার্নে কয়টা পার্ট আছে, কোন পার্টে কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হয়, রিটার্নটা কত দিনের ভিতরে দিতে হয়, রিটার্নটা দেওয়ার সময় কেস এটার অথরিটি নিতে হয়, দ্যাট ইজ কে ভেরিফাই সাইন করতে হয়, এটা কি আপনি ম্যানুয়ালি দিবেন না অনলাইনে দিবেন, সেটা আমরা কি করে টোটাল আমরা ভ্যাট রিটার্নটা সম্বন্ধে আমরা আজকে ডিসকাশনটা করব। আমি অ্যাজ ইউজুয়াল আবারও বলি, আমরা এই পর্যন্ত 6টা ক্লাস, আজকে 6টা ক্লাসের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলাপ করছি। তার ভিতরে ছিল একটা রেজিস্ট্রেশন, আর একটা ছিল ইনপুট ট্যাক্স ক্রেডিট। গত ক্লাসে আমরা দেখছি ডিউটি ক্যালকুলেশন, ভ্যাট ক্যালকুলেশন এট ইম্পোর্ট স্টেজ। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট করাবো আজকে। ওকে, আমরা গেলাম, আসেন ভ্যাট রিটার্ন ফাইলিং এই সম্বন্ধে। এটার যে এরিয়াটা আপনাদের যে স্টাডি এরিয়াটা থাকতেছে, যে আমাদের সেকশন 64 এবং রুল 47-এ এর রিটার্ন সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের কাছে যত ইনফরমেশন মোটামুটি এই সেকশন গুলোতে পাবেন। আচ্ছা, এখন রিটার্ন বলতে কি বুঝি আমি অলরেডি বলে ফেলছি। এভরি রেজিস্টার্ড হ্যাঁ এভরি রেজিস্টার্ড পারসন, ওয়েট, দেখেন, এভরি রেজিস্টার্ড এন্ড লিস্টেড পারসন শ্যাল ফাইল দ্য রিটার্ন ফর ইচ ট্যাক্স পিরিয়ড। ইচ ট্যাক্স পিরিয়ড হচ্ছে যে আমরা ভ্যাট আইনে ট্যাক্স পিরিয়ড হচ্ছে যে 1 মাস, একটা ক্যালেন্ডার মান্থ। ইনকাম ট্যাক্স আইনে একটা ক্যালেন্ডার ইয়ার। ইনকাম ট্যাক্স আইনে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় জুলাই টু জুনকে বেস করে। বছরে আমরা একটা রিটার্ন সাবমিট করে থাকি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। আর ভ্যাটের ক্ষেত্রে আমাদেরকে প্রতি মাসে 1 তারিখ থেকে 31 তারিখে বেস ধরে সেটা পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে আমাকে রিটার্নটা সাবমিট করতে হয়। এখন আপনাদের মনে হয়তো কোয়েশ্চেন আসতে পারে, আমি বিজনেস শুরু করছি 10 তারিখ, তাহলে কি আমার এক মান্থ সার্কেলটা কি 11 থেকে বা 10 থেকে 9 অথবা 11 থেকে 10 হবে কিনা? না, আপনি 10 তারিখ শুরু করেন আর 22 তারিখ শুরু করেন, আপনার মান্থ রিটার্ন ট্যাক্স পিরিয়ডটা শেষ হবে 31 তারিখ। আর পরবর্তীতে সকল রিটার্ন গুলো হবে 1 থেকে 31 তারিখ অর 30 তারিখ অর 28 অর 29, ডিপেন্ড অন দা আমাদের মান্থ, যে মাসে যেহেতু যতগুলো ডেট থাকে। তো আবারও বলি, এভরি রেজিস্টার্ড and enlisted person shall file the return for each tax period. Each tax period মানে 12 মাসে 12টা, with a period of not exceeding 15 days after the such tax period expire. পরবর্তী মাসে 15 তারিখ এক্সপায়ার করার আগে আপনাকে পূর্ববর্তী মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করছেন সেই সম্বন্ধে আপনাকে বিবরণীটা সাবমিট করতে হবে। এই যে রিটার্নটা সাবমিট করবেন, আপনি কি স্যার যে কোনো বলেন প্লিজ। একটা কথা, আমরা জানুয়ারি মাসে সমস্ত কার্যক্রম করলাম, এখন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে কি আমার জানুয়ারি মাসে যে আমি যে কাজগুলো করছি সেটা রিটার্ন দিতে হবে? হ্যাঁ, জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 31 তারিখ 15 তারিখ, পর্যন্ত। 15 তারিখ না স্যার? সরি, 15 তারিখ, 15 তারিখ না, ফেব্রুয়ারি 15 তারিখ। জানুয়ারি Yes, sir. মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করছেন সেটা পরবর্তী মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে 15 তারিখের ভিতরে দিতে হবে। এখন যদি ফেব্রুয়ারি মাসে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করেন 1 থেকে 28 আর 29, সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো বিবরণীটা আপনাকে জমা দিতে হবে পরবর্তী মার্চ মাসের 15 তারিখের 15 তারিখের মধ্যে। জি 15 স্যার। তারিখের মধ্যে। আচ্ছা, এখন এই যে রিটার্নটা সাবমিট করবেন, রিটার্নটাকে আপনি নিজের মতো ফরম্যাট করে যে বানাবেন না, রিটার্নটা না, আপনাকে একটা রুলস আছে। একটা স্পেসিফিক ফর্ম ফলো করতে হবে। সেই স্পেসিফিক ফর্ম গুলো কি?
VAT registered person shall submit VAT return in Mushuk 9.1 form and enlisted person shall submit the turnover tax return 9.2. যারা রেজিস্টার্ড পারসন তারা যে রিটার্নটা দিবে সেটা নাম মুশক 9.1টাকে ফলো করবে না, ফরম্যাটটা ফলো করবে। আর যারা এনলিস্টেড পারসন তারা ফলো করবে হচ্ছে যে 9.2 করে টার্নওভার ট্যাক্সটা দিবে। আমরা অন্ততপক্ষে আজকে এখানে এসে একটু আমরা জানি কারা রেজিস্টার্ড হয় কারা এনলিস্টেড হয়। আমরা কি জানি কেউ কি আমরা এর মধ্যে কোনো এরিয়া গ্রে এরিয়া আছে কারা রেজিস্ট্রেশন হয় রেজিস্টার্ড হয় কারা এনলিস্টেড হয়? জানি না এমন কেউ আছি? স্যার ওই যাদের ক্ষেত্রে আপনার টার্ন ওভার প্রযোজ্য তারা এনলিস্টেড, তারা এনলিস্টেড, আর আর যাদের যারা যারা রেজিস্ট্রেশন থাকে তারা হচ্ছে যে রেজিস্টার্ড পারসন। হ্যাঁ, তাহলে যারা রেজিস্টার্ড পারসন তারা যে রিটার্নটা সাবমিট করবে তারা মুশক 9.1টা ফলো করবে, আর যারা এনলিস্টেড পারসন তারা 9.2টা ফলো করবে। তো মোদ্দা কথা হচ্ছে আমি সামারিটা আবার লাস্ট বলি, একটা ইকোনমি অ্যাক্টিভিটিস, একটা মাসের ইকোনমি অ্যাক্টিভিটিস মাসের 1 তারিখ থেকে 31 তারিখে টার্গেট করে বা 30 তারিখে টার্গেট করে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো হবে সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো বেস করে পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে। যদি পরবর্তী মাসে 15 তারিখটা যদি বন্ধ দিন হয়ে থাকে, হলিডে হয়ে থাকে, তাহলে তার পরবর্তী দিনটা ওপেন ডেটাই হবে আপনার জন্য লাস্ট ডেট অফ এক্সপায়ারি অফ রিটার্ন সাবমিশন ডেট। স্যার ডিসেম্বর মাসের ট্যাক্সটা ভ্যাটটা আমরা কোন মাসে পেমেন্ট করব স্যার? জানুয়ারি মাসে 15 তারিখ রিটার্ন সাবমিট করবেন। ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন রিফ্লেকশন অফ দ্য ভ্যাট রিটার্ন, কি কি ধরনের ইনফরমেশন আপনাকে সাধারণত দিতে হয় সেখানে আমরা যদি দেখি, ফলোইং ইম্পর্টেন্ট ম্যাটার অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটিস আর রিফ্লেক্টেড, মানে আপনি ভ্যাট রিটার্নের মধ্যে আপনার কি কি ধরনের ইনফরমেশন রিফ্লেক্ট হয়। এগ্রিগেশন অফ সেলস, আপনি টোটাল সেল কত করছেন, কত ধরনের সেল করছেন, সেটা কি এক্সপোর্ট সেলস নাকি লোকাল সেল, সেটা কি এক্সাম্পটেড সেল নাকি ট্যাক্স রেটেড সেল, সেটা কি স্ট্যান্ডার্ড রেটেড সেল নাকি রিডাকশন রেটেড সেল, যাবতীয় ইনফরমেশন গুলো আপনাকে এই সেলস এর ইনফরমেশন গুলো আপনাকে আউটপুট লাইনে প্রোভাইড করতে হবে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল ট্যাক্স, আপনাকে অ্যাকাউন্টস পেয়েবল ট্যাক্স গুলো থাকবে, ভ্যাট এখানে ট্যাক্স বলতে ভ্যাট গুলো বুঝাবেন। তারপরে এগ্রিগেশন অফ পারচেস, আপনি কত ধরনের পারচেস করছেন, আপনি পারচেস করার সময় কত টাকা ইনপুট ট্যাক্স দিচ্ছেন, সেই ধরনের ইনফরমেশন গুলো, এবং সেখানে ভিতরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করে পারচেস করছেন কত, লোকাল মার্কেট থেকে করছেন কত, এক্সাম্পটেড প্রোডাক্ট যদি পারচেস করে থাকেন সেটা কত, রিডাকশন রেটে যদি পারচেস করা থাকে সেটা কত, যাবতীয় এই ইনফরমেশন গুলো আপনাকে ইনপুটের পার্টে পারচেস দেখাতে হবে। তারপরে আপনি অ্যাকাউন্টস ডিডাকশন সোর্সেস অফ রিবেট, আপনি বিভিন্ন পার্টিকে পেমেন্ট দেওয়ার সময়, বিভিন্ন পার্টিকে সারা মাসে পেমেন্ট দেওয়ার সময় সেই পার্টিগুলো পেমেন্টের থেকে আপনি ভ্যাট বাবদ যে টাকাগুলো কেটে রাখছেন সেই ইনফরমেশন, অ্যাজ ওয়েল এজ আপনি যখন বিভিন্ন পার্টি থেকে যখন আপনি প্রোডাক্ট সাপ্লাইয়ের কারণে বিভিন্ন পার্টি থেকে যখন আপনি চেক রিসিভ করছেন বা পেমেন্ট রিসিভ করছেন, তখন ওই পেমেন্টটা রিসিভ করার সময় তারা যদি আপনার থেকে কোনো ভ্যাট কেটে রাখে সেই ভ্যাটের ইনফরমেশন গুলো আপনাকে এই স্টেটমেন্ট এই রিটার্ন সাবমিশনের সময় প্রোভাইড করতে হবে। তারপরে ফাইনাল অ্যাকাউন্টস এন্ড ব্যালেন্স, আপনার আপনার ভ্যাট অ্যাকাউন্টের অ্যাকাউন্টসে ব্যালেন্স কত কি সেটা আপনাকে ওই করতে হবে। অ্যাকাউন্ট ডিডাকশন সাপ্লাই আসছে যেটা অলরেডি বলে ফেলছি, এই ডিডাকশন যেটা এটার ক্ষেত্রে। তাহলে এই ধরনের ইনফরমেশন গুলো সাধারণত রিটার্নের মাধ্যমে থাকে। আমি আবারও বলি, খুব সংক্ষেপে বলি, আপনার যাবতীয় সেল যত ধরনের সেল আছে সেখানে ভিতরে সেল ভ্যালু, ভ্যাট ভ্যালু সবই আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি যত ধরনের পারচেস করেন, এটা ইম্পোর্টেড পারচেস হোক, লোকাল মার্কেট থেকে হোক, রিডাকশন রেটে হোক, এক্সাম্পটেড প্রোডাক্ট হোক, স্ট্যান্ডার্ড রেটে হোক, সব আলাদা আলাদা ভাবে আপনাকে যাবতীয় পারচেসের ইনফরমেশন আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আপনি যত পার্টি থেকে তাদের পেমেন্ট দেওয়ার সময় যে ভ্যাট বাবদ উইথহোল্ড করে রাখছেন, উইথহোল্ডিং ভ্যাট কেটে রাখছেন, সেই ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। অ্যাজ ওয়েল এজ আপনার থেকে আপনি বিভিন্ন পার্টি থেকে পেমেন্ট নেওয়ার সময় বিভিন্ন পার্টিগুলো আপনার পেমেন্ট থেকে কত টাকা ভ্যাট কেটে রাখছে সেই ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এডিশনালি যদি আপনার কোনো জরিমানা থাকে, ফাইন থাকে, আরো যদি কোনো ক্যারি ফরওয়ার্ড থাকে, রিফান্ড থাকে, সকল ইনফরমেশন গুলো আপনাকে ওই রিটার্নের মধ্যে আপনাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এখন আসেন এই যে রিটার্নটা আমরা প্রোভাইড করব, রিটার্নটা যে সাবমিট করব, সেই রিটার্নটাতে কে সিগনেচার অথবা ভেরিফাই করবে। এখন আসেন আমাদের এখন নতুন মডার্নাইজেশন যুগে আমরা মোস্ট অফ দা জিনিস আমরা অনেক বড় বড় অর্গানাইজেশন বা ছোটখাটো অর্গানাইজেশন গুলো তারা অনলাইনে রিটার্ন সাবমিট করতেছে। তাহলে অ্যাকসেপ্ট সাবমিশন অফ থ্রু অনলাইন, আমি এটা একটু পরে বুঝাচ্ছি। ইট শ্যাল বি সাইন এন্ড ভেরিফাইড বাই দ্য ফলোইং পারসন। যদি আপনি অনলাইনে রিটার্ন সাবমিট না করে ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করেন, যে ম্যানুয়াল ডকুমেন্টটা থাকবে সেই ডকুমেন্টের মধ্যে কে ভেরিফাই এবং সিগনেচার করবে? রেজিস্টার্ড আর এনলিস্টেড পারসন, যে রেজিস্টার্ড পারসন সে।
If the said person not present in Bangladesh for some other reason, it is not possible to him sign the return or তার authorized person or power of attorney. যদি কোনো কারো যে রিটার্নটা সাবমিট করতেন সে যদি দেশে না থাকে অথবা তার পক্ষে সিগনেচার করা সম্ভব না হয়, তাহলে আপনার অথরাইজ পারসন অথবা পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া থাকবে সে ভ্যাট রিটার্নটা ভেরিফাই বা সাইন করে গভর্নমেন্টের কাছে জমা দিবে। ভ্যাট কনসালটেন্ট, হ্যাঁ, যারা রেজিস্টার্ড এনলিস্টেড পারসন, ভ্যাট কনসালটেন্ট হু হ্যাজ বিন প্রপারলি অথরিটি দ্য রেজিস্টার্ড এনলিস্টেড পারসন। কেউ যদি ভ্যাট কনসালটেন্ট নিয়োগ করে তাকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকে, ভ্যাট কনসালটেন্ট তা আপনার পক্ষ হয়ে আপনার রিটার্ন সাবমিট করবে। ইফ নন রেসিডেন্সের ক্ষেত্রে, নন রেসিডেন্ট ক্ষেত্রে এজেন্ট আপনার পক্ষে সাবমিট করবে। এটা গেল আমরা যখন ম্যানুয়ালি দিব, ম্যানুয়ালি যখন সাবমিট করব। আর যদি অনলাইনে করি, সে স্পেসিফিক আপনার যে অনলাইন যে আইডি থেকে অনলাইনে সাবমিট হবে, যে আইডি দিয়ে আপনি লগ ইন করবেন, সেই লগ ইন করে আপনি যে আইডি দিয়ে লগ ইন করবেন সেই ব্যক্তিটাই হচ্ছে যে সেটার জন্য রেসপন্সিবল। আসেন, প্লেস অফ ফাইলিং দ্য রিটার্ন। আপনি রিটার্নটা যে বানাবেন অনলাইনে দিলে তো অনলাইনে এনবিআর এর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অনলাইনের ভিতরে আপনি সাবমিট বাটন দিলে তাদের রেসপেক্টিভ প্লেসে চলে যাবে। যদি আপনি অনলাইনে না দেন, যদি ম্যানুয়ালি দেন, সে ম্যানুয়ালি যাওয়াগুলো সাধারণত কোথায় কোথায় রিটার্ন সাবমিট করতে পারেন, at any place with the purpose of the submitting the commissioner to VAT online system and we are through the online, এটা তো বলে ফেলছি। any convenient customs excise VAT commissioner or divisional office, আপনার convenient কোনো customs excise divisional office তে আপনি সেখানে রিটার্ন সাবমিট করতে পারবেন। any service center organized by the NBR or commissioner, যদি গভর্নমেন্ট কোনো এনবিআর কোনো সার্ভিস সেন্টার, যেমন আমাদের ট্যাক্সের ক্ষেত্রে হয় ট্যাক্স মেলা, যদি কখনো এরকম ভ্যাটের জন্য সার্ভিস সেন্টার বা ভ্যাট মেলা হয়ে থাকে, তাহলে ওই জায়গাতে গিয়ে আপনি রিটার্নটা সাবমিট করতে পারবেন। এনি ফেয়ার কন্ট্যাক্ট উইথ এনবিআর কমিশনার। যাই হোক, এটা আমি দুটোতে কাভারেজ দিছি। সোজা কথা হচ্ছে যে আপনি অনলাইনে দিলে তো অনলাইনে এনবিআর ওয়েবসাইটে দিতে পারবেন। অনলাইন ছাড়া যদি দেন আপনি এনি কনভিনিয়েন্ট কাস্টমস এন্ড এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনার ডিভিশনাল অফিস, যদি গভর্নমেন্ট ভ্যাট কর্তৃপক্ষের কোনো সার্ভিস সেন্টার থাকে, সেই সার্ভিস সেন্টারে যদি ভ্যাট কর্তৃপক্ষ যদি আয়কর মেলার মতো যদি কোনো ভ্যাট মেলা করে থাকে, তাহলে সেখানে আপনি রিটার্নটা সাবমিট করতে হবে। এনি আদার প্লেস, যদি গভর্নমেন্ট বলে দেয় যে এনি আদার কোনো প্লেসকে স্পেসিফিক করে বলে, সেখানে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। এখন আসেন, আপনি রিটার্ন দেওয়ার কথা কবে? পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে। এখন কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে, আপনি রিটার্নটা সাবমিট করতে পারলেন না, ওই দিনে পারলেন না, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? এই যে পারবেন না মেসেজটা কখন দিবেন? যদি এই যে আপনি যে 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করলেন না, এই রিটার্ন সাবমিট না করা মানে হচ্ছে যে আপনি গভর্নমেন্টের কাছে যে ভ্যাটটা দেওয়ার কথা, ভ্যাট পেয়েবলটা পে করেন নাই। তাহলে এই রিটার্নটা যখন পরবর্তীতে কতদিনের ভিতরে দিতে হবে এবং পরবর্তীতে রিটার্ন সাবমিটের জন্য যে ভ্যাটটা পে করতে হবে, সেটার জন্য পেনাল্টি কত, আপনাকে ইন্টারেস্ট হিসেবে কত টাকা গুনতে হবে, সেইটাই এখন আমরা একটু দেখব। The commissioner may, on application made within such time, on such terms and in such manner as may be prescribed, grant a personal permission of the file return late, but such permission shall not extend the actual date of payment of tax beyond the more than 1 month or shall not later than tax payment. বলতেছে যে সেটা 1 মাসের বেশি হবে না, আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো কারণে রিটার্ন সাবমিট করতে না পারেন, সেটা পরবর্তীতে আপনি পরবর্তী আপনি 1 মাসের ভিতরে রিটার্নটা সাবমিট করতে হবে। এই 1 মাসের ভিতরে যে রিটার্নটা সাবমিট করবেন সেটার জন্য আপনাকে লেট ফাইন গুনতে হবে। আচ্ছা, এখন আসেন, আপনি যে রিটার্ন সাবমিট করতে পারবেন না পরবর্তী মাসের, এখন মনে করেন যে কোন মাস চলতেছে, এখন আমাদের হচ্ছে যে অক্টোবর, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো হয়েছে, আপনার যদি মনে হয় যে আপনি সেটা অক্টোবরের 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে পারতেছেন না, তাহলে আপনি এটা পরে দিতে পারবেন উইথ পারমিশন অফ। এখন কথা হচ্ছে, আপনি যে পরে এই যে রিটার্নটা 15 তারিখের ভিতরে জমা দিতে পারবেন না, এই ইনফরমেশনটা গভর্নমেন্টকে আপনি জানাইতে হবে কর মেয়াদ সমাপ্তির। কর মেয়াদ মানে হচ্ছে সেপ্টেম্বরের 1 থেকে 31 তারিখ। এই মাসটা 31 তারিখ পার হওয়ার পরে পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে রিটার্নটা 7 দিনের মধ্যে আপনি জানাইতে হবে যে ভাই, আমার আগামী 15 তারিখের ভিতরে আমার রিটার্ন সাবমিট করার কথা ছিল, আমি রিটার্ন সাবমিট করতে পারতেছি না। এবং এই যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা 9.3 ফরম্যাটে করবেন, মোস্ট 9.3 তে। এভাবে আমি একটু বলে রাখি, মানে আমি এখন বলতেছি কি,
আমি যে মাসে রিটার্নটা সাবমিট করতে পারবো না, সেই মাসটা শেষ হওয়ার পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে আমি বলে দিব যে ভাই আমার আগামী 15 তারিখের মধ্যে যে রিটার্নটা সাবমিট করার কথা ছিল আমি সেটা করতে পারতেছি না, আমাকে আমি পরে রিটার্নটা সাবমিট করবো। এটা হচ্ছে এক্সিস্টিং আইন। এ ফাঁকে একটু বলি আগে কি ছিল, কারণ এটা আগেরটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার অন্য জায়গায় কোনো বই পড়লে হয়তো মনে হতে পারে যে আমি যেটা বলছি সেটা রং। আগে দ্যাট ইজ ফিনান্স অ্যাক্ট 2022-এর আগে, ফিনান্স অ্যাক্ট 2022-এর আগে ছিল আপনি যে রিটার্ন সাবমিট করতে পারবেন না পরবর্তী মাসের 15 তারিখে, তখন আপনি মাস শেষ হওয়ার, ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার 7 দিন পূর্বে, ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার 7 দিন পূর্বে আপনি বলতে হবে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না। দ্যাট ইজ আপনি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জন্য যে রিটার্নটা বানায় বানায় অক্টোবর মাসের 15 তারিখে দেওয়ার কথা সেটা আপনি দিতে পারতেছেন না, এই মর্মে আপনাকে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার 7 দিন পূর্বে, দ্যাট ইজ 23 তারিখের আগে, সেপ্টেম্বর মাসের 23 তারিখের আগে বলতে হবে হয়তো যে আপনি পরবর্তী মাসে 15 তারিখে রিটার্নটা সাবমিট করতে পারবেন না। এটা ছিল আগের আইনে। এটা কিন্তু যথেষ্ট একটা ইললজিক ছিল। আমি মাস শেষ না হয় আমি কেমনে বলতে পারি যে আমি এই মাসের রিটার্নটা ডিউ টাইমে দিতে পারবো না? তো এই ইললজিকটা গভর্নমেন্ট রাইটলি অ্যাড্রেস করছে এবং সেটা এলিমিনেট করে এখন যে এক্সিস্টিং আছে, আপনি যে পিরিয়ডে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন না সেটা পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে আপনি জানাই দিবেন যে আপনি আগামী 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করার কথা ছিল, আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না। এখন আসেন আপনি রিটার্ন সাবমিট করছেন, কিন্তু রিটার্ন সাবমিট করার করছেন বাট এখনো অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় নাই। তার পূর্বে যদি আপনার মনে হয় আপনি কোনো ক্লারিক্যাল এরর করছেন, কোনো মিস্টেক করছেন, আপনার কোনো এটা শুদ্ধ করার দরকার, দ্যাট ইজ এই ক্ষেত্রে আপনি একটা অ্যামেন্ডমেন্ট রিটার্ন সাবমিট করবেন। বাট কন্ডিশন আবারও বলি, কন্ডিশন হচ্ছে যে আপনার অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় নাই, আপনি রিটার্ন সাবমিট করছেন, আনটিল আনলেস অ্যাসেসমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি সেই রিটার্নটার এগেইনস্টে একটা রিভাইজ রিটার্ন অথবা সংশোধিত রিটার্ন, আপনি অ্যামেন্ডমেন্ট রিটার্ন আপনাকে দিতে পারবেন। তাহলে কোন কোন ক্ষেত্রে সাধারণত অ্যামেন্ডমেন্ট রিটার্ন সাবমিট করার পরও অ্যামেন্ডমেন্ট রিটার্ন দেওয়া যাবে সেটা আমরা একটু পড়ি। The commissioner may, on application made by the taxpayer within such time, on such terms, in such manner as may be prescribed, grant such taxpayer permission to file the amendment return in the following person. আপনার রিটার্ন সাবমিশন, অ্যামেন্ডমেন্ট রিটার্ন ও সংশোধনী রিটার্ন আপনি রিভাইজ রিটার্ন দেওয়ার আগে আপনি কর্তৃপক্ষের পারমিশন নিয়ে নেবেন, এবং এবং যে এই যে রিভাইজ রিটার্নটা দিবেন, সংশোধনী রিটার্ন দিবেন, সেটা সাধারণত এই ধরনের প্রবলেম ফেস করলে, ইফ এনি ক্লারিক্যাল এরর, আপনি যে রিটার্নটা সাবমিট করছেন সেখানে কোনো ক্লারিক্যাল এরর হয়েছে, এই ক্লারিক্যাল এররটা আপনি রেকটিফাই করতেছেন, দেন ইউ গো টু দা ফর রিভাইজ রিটার্ন। If the amount of tax paid is less because of some errors in calculation, আপনার যে ক্যালকুলেশনটা করছেন আপনার মনে হচ্ছে ইউ ফিল ইট যে আপনি কম ট্যাক্স পে করছেন, আপনি এররের কারণে কম ট্যাক্স পে করছেন, বা শুদ্ধভাবে করলে আরো ট্যাক্স লায়াবিলিটি বাড়তো, সেক্ষেত্রে আপনি রিভাইজ রিটার্ন সাবমিট করবেন। If the amount of tax paid is more because the some error is calculation, সে একই কথা, error calculation. If any other types of error is committed, the expected forgiveness, অন্য যে কোনো যেটা আপনি গোপন করেন ছাড়া অন্য যে কোনো ধরনের এরর যদি টাইপিং এরর বা অন্যান্য যে থাকে টাইপস অফ এরর থাকে, আপনি সেই এরর গুলোকে রেকটিফাই করার জন্য আপনি রিভাইজ রিটার্ন সাবমিট করতে পারবেন। ব্রাদার আমার এখানে একটু আজান দিচ্ছে, আমি একটু 5টা মিনিট একটু আজানটা শুনে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি আবার।
ওকে, আই এম ব্যাক। তাহলে এইসব ক্ষেত্রে আমি সাধারণত অ্যামেন্ডমেন্ট রিটার্নটা সাবমিট করতে পারবো। তা আমাকে শোনা যাচ্ছে? এনিওয়ান রেসপন্স প্লিজ? জি স্যার, জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এখন আসেন আমাদের রিটার্নের মধ্যে আর একটা পার্ট আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে ভ্যাট পেয়েবলের পরিমাণটা আপনাকে বৃদ্ধি করতে হবে। সেটা কোনগুলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে সেটা আমরা একটু দেখি। In the following cases, under the certain limit and condition, the specific time frame, taxpayer can give the increasing adjustment. Withholding tax deducted from suppliers payment. আপনি যে বিভিন্ন সাপ্লায়ারদের থেকে যে তাদেরকে পেমেন্ট দেওয়ার সময় যে ভ্যাট বাবদ টাকা কেটে রাখছেন গভর্নমেন্টের জন্য, সেইগুলো আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কলামে আপনি দিয়ে আপনি ভ্যাট লাইবিলিটি পরিমাণ বাড়াবেন, কারণ আপনি তো ভ্যাটটা রেখে দিয়েছেন গভর্নমেন্টকে দেওয়ার জন্যই। দ্যাট ইজ গভর্নমেন্টের পেয়েবলের পরিমাণটা পাওনার পরিমাণটা বাড়বে। ইফ এনি পেমেন্ট নট থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন ইনপুট ট্যাক্স রিবেট করাচ্ছিলাম সেখানে ইনপুট ট্যাক্স নেগেটিভ লিস্টের প্রথম বা সেকেন্ড এটা ছিল যে এরকম, আপনি যদি 1 লাখ টাকার উপরে কোনো পারচেজ কোনো ইকোনমিক ট্রানজাকশন যদি আপনি ব্যাংকিং চ্যানেলের বাইরে করেন তাহলে সেটার জন্য আপনার যে ওখানে যে ভ্যাটটা আপনি দিছেন সে ভ্যাটটা আপনাকে এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনাকে ইনক্রিজ করে দিতে হবে। প্রাইভেট ইউজার গুড সার্ভিস, যদি আপনি আপনার যে প্রোডাক্টটা প্রডিউস করেন আপনি নিজে ভোগ করেন, নিজে ভোগ করলেও আপনাকে, কারণ আপনি যদি ওই প্রোডাক্টটা আপনি নিজে ভোগ না করেন কোনো বাইরের থার্ড পার্টির কাছে বিক্রি করতেন তাহলে সেখান থেকে গভর্নমেন্টের জন্য আপনি ভ্যাট বাবদ টাকা পেতেন। তাহলে নিজে ইউজ করাতে গভর্নমেন্ট কি ইয়ে হবে? না, গভর্নমেন্ট এখান থেকে রেহাই পাবে না, গভর্নমেন্টকে দেওয়া যাবে না, গভর্নমেন্টকে এটা ভ্যাটটা দিতে হবে। দ্যাট ইজ আপনি যদি কোনো পার্সোনাল ইউজ করে থাকেন, প্রাইভেট ইউজ করে থাকেন আপনার নিজের প্রোডাক্ট, তাহলে সেটার জন্য আপনাকে ভ্যাট দিতে হবে। সেটা এটা তো সেল হিসাবে বিবেচিত হবে না, সেটা আপনি এখানেই আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে সেই টাকাটা দিয়ে দিবেন ফর এনি ক্যালকুলেশন। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, আপনি দেখেন কি ব্যাপার, সরি। ফর এনি রিক্যালকুলেশন, কোনো রিক্যালকুলেশনের মাধ্যমে যদি আপনার ভুলের মাধ্যমে আপনার ভ্যাটের পরিমাণটা যদি বাড়ে সেই সেই ধরনের রিক্যালকুলেশনটা আপনি এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেয়। ডিউ টু ভ্যাট রেট ইনক্রিজ, মনে করেন আপনি আগে একটা ভ্যাট রেট ছিল 5%, এখন ভ্যাট রেট ইনক্রিজ করছে 7.5%, সেই ক্ষেত্রে আপনি যদি ইনক্রিজ হয় তাহলে আপনাকে সেটা দিতে হবে। এনি ইন্টারেস্ট ফাইন অর ফি পেয়েবল, যদি কোনো আপনার কোনো ইন্টারেস্ট প্রযোজ্য হয়, কোনো ফাইন প্রযোজ্য হয়, আপনার কোনো ফি প্রযোজ্য হয়, তাহলে সেগুলো আপনি গভর্নমেন্টকে পে করবেন এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের কলামের থেকে দিয়ে। এনি আদার স্পেসিফিক ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর এনি চেঞ্জ অফ ভ্যাট রেট, সেটা আমরা এটা বলছি। তাহলে এটা গেল আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আমরা কি দিব। এরপর আসি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যা এতক্ষণ আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করছি তারই ভাইস ভার্সা হচ্ছে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিজের কারণে গভর্নমেন্টের পাওনা পরিমাণ কমে যায়, যে সকল কারণে গভর্নমেন্টের পাওনা পরিমাণ কমে সেখানে সেই ধরনের ট্রানজেকশন গুলো আপনি দিবেন হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের করে। সেটা কিরকম? অ্যাডভান্স অ্যাডি, মনে আছে অ্যাডভান্স ট্যাক্স, আমি যে সিকিউরিটি মানি বাবদ যে ভ্যাটটা দিয়েছিলাম ইম্পোর্ট স্টেজে, সেটা আপনি এখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনি সেটাকে রিফান্ড নিয়ে নিলেন। উইথহোল্ডিং ভ্যাট ডিডাক্টেড বাই দ্য কাস্টমার, আপনার কাস্টমাররা আপনাকে পেমেন্ট করার সময় আপনার বিল থেকে যে ভ্যাট বাবদ টাকাটা কেটে রাখছিল সেই টাকাটা তো আপনার এখানে আপনি দিয়ে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেবেন, সেটা তো আপনি ভ্যাট দিচ্ছেন, ভ্যাট অলরেডি দিয়ে ফেলছেন, এখন আবার সেটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন। ইস্যুইং ক্রেডিট নোট, যদি কোনো ক্রেডিট নোট হয় সেই ক্রেডিট নোটের এগেনস্টে। অ্যানুয়াল রিক্যালকুলেশন অফ অডিট অফ দিস ডিউ, যদি কোনো অডিটের কারণে কোনো রিক্যালকুলেশনের কারণে আপনার ভ্যাট পেয়েবল পরিমাণ কমে তাহলে এখানে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাধ্যমে দিবেন। ডিউ টু ভ্যাট রেট রিডিউস, আগে 7.5% দিচ্ছেন বা কোনো কারণে সেটা 5% ছিল, সেটা আপনি এই যে রেট চেঞ্জের কারণে আপনি এটা দিবেন। প্রায়র পিরিয়ড ক্যারি ফরওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট, পূর্ববর্তী মাসের কোনো ক্যারি ফরওয়ার্ড থাকলে সেই ক্যারি ফরওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে আপনি দিবেন। তাহলে আরো এনি আদার স্পেসিফিক রিজনে যদি কোনো মনে হয় যে আপনার ভ্যাট পেয়েবলের পরিমাণ কমবে, সেই রিজন গুলো এই জায়গাতে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ঘরে দিয়ে আপনি ভ্যাটের লায়াবিলিটির পরিমাণ কমাবেন। আচ্ছা, তাহলে দেখেন আমি এতক্ষণ আপনাদের উপর রিটার্ন বলতে কি বুঝে থাকি,
কতদিনের ভিতরে রিটার্নটা সাবমিট করতে হবে, তারপরে আপনি রিটার্ন অ্যামেন্ডমেন্ট রিটার্ন কিভাবে দিতে হবে, ডিউ টাইমে রিটার্নটা না দিলে আপনাকে কি ধরনের ফাইন ইন্টারেস্ট বিয়ার করতে হবে, এই ধরনের যাবতীয় ইনফরমেশন গুলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝে থাকি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝে থাকি, সেটা আমরা আপনাদের সাথে এতক্ষণ ডিসকাস করলাম। এখন আমি আপনাদেরকে অ্যাজ এ রেজিস্টার্ড পার্সন হিসাবে আপনি যে 9.1 কে ফলো করে যে আপনি ভ্যাট রিটার্নটা সাবমিট করবেন, এই ভ্যাট রিটার্নে কয়টা পার্ট থাকে সাধারণত, কোন কোন পার্টে কি কি ধরনের ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে, সেটা আমরা একটু দেখি। পার্ট 1 আপনি রিটার্নে দেখবেন প্রথমে থাকে পার্ট 1। সেই পার্ট 1 এর ভিতরে কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হবে, ইনফরমেশন অফ এসএসসি, আপনার নাম, আপনার ঠিকানা, আপনি কোন সময় রিটার্ন সাবমিট করতেছেন, এই ধরনের এগুলো আপনাকে ঠিকানা, এগুলো আপনি ইনফরমেশন এসএসসি পার্মানেন্ট যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলো আপনাকে এখানে পার্ট 1 এ প্রোভাইড করবেন। ইনফরমেশন রিটার্ন সাবমিশন, আপনি যে রিটার্নটা সাবমিট করতেন সেটা কি রেগুলার রিটার্ন নাকি রিভাইজ রিটার্ন, সেটা কোন মাসের রিটার্ন, সেটা আপনি এই জায়গাতে আপনি করবেন। ইনফরমেশন অফ এসএসসির মধ্যে আপনার এখানে থাকে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কি, আপনার নাম কি, আপনার ঠিকানা কি, এই ধরনের গুলো থাকে। পার্ট 3 তে কি থাকে, পার্ট 3 তে থাকে হলো সাপ্লাই অফ গুডস অর সার্ভিস, দ্যাট ইজ সেল অর গুডস অর সার্ভিস, ওই যে প্রোডাক্ট এবং গুডস এবং সার্ভিস গুলো আপনি বিক্রি করতেছেন, এই বিক্রি কি কি ধরনের বিক্রি সাধন করছেন এবং এই বিক্রির সময় কত ধরনের ভ্যাট নিছেন, এবং কোনো সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে থাকলে সে সাপ্লিমেন্টারি ডিউটি সহ ওই ধরনের ইনফরমেশন গুলো, আপনি কোনো জিরো রেটে সেল করছেন কিনা, রিডাকশন রেটে সেল করছেন কিনা, এক্সপোর্ট করছেন কিনা, হ্যাঁ লোকাল মার্কেটে সেল করছেন কত, এই ধরনের ইনফরমেশন গুলো আপনি দিবেন হচ্ছে যে আউটপুট ট্যাক্সের কলামটাতে পার্ট 3। ইনপুট ট্যাক্সে দিবেন হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য যত ধরনের র ম্যাটেরিয়াল বা অন্যান্য সার্ভিস যে আপনাকে কিনতে হয়েছে, এই সার্ভিস গুলো কি কি কিনছেন, কত টাকা সার্ভিস কিনছেন, কত টাকার গুডস কিনছেন, এই গুডস গুলো কেনার সময় আপনার ট্যাক্স বাবদ কত টাকা অলরেডি পরিশোধ করছেন, দ্যাট ইজ ইনপুট ট্যাক্স দিছেন, সেই ইনফরমেশনটা আপনাকে পার্ট 4 এ প্রোভাইড করতে হবে। পার্ট 5 এ কি করতে হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, একটু আগে বললাম যে সকল কারণে আপনার ভ্যাট পেয়েবলের পরিমাণ বাড়বে, কোন কোন কারণগুলো আমরা গত একটু আগে ডিসকাস করছি, ওই ধরনের কারণে কোনো যদি ভ্যাট পেয়েবলের পরিমাণ বাড়ে সেগুলো আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পার্টে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। পার্ট 6 হচ্ছে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যে সকল কারণে আপনি ভ্যাট পেয়েবলের পরিমাণ কমবে সেই সকল কারণগুলোতে কত টাকা কি কারণে কমছে, কত টাকা কমছে, এই জিনিসগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। পার্ট 7 এ হচ্ছে যে নেট ট্যাক্স ক্যালকুলেশন, দ্যাট ইজ আউটপুট ট্যাক্স প্লাস আউটপুট ট্যাক্স লেস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে একটা নেট ট্যাক্স ক্যালকুলেশন করবেন, যে আপনি ভ্যাট এখন কত টাকা ভ্যাট দিবেন রিটার্ন সাবমিশনের সময়, সে ট্যাক্স পেয়েবলটা কত হবে। অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট অফ কারেন্ট ব্যালেন্স, আপনার যদি কোনো ওল্ড কারেন্ট ব্যালেন্স থাকে সেটা সাধারণত আমাদের আগের আইনে ছিল, আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করতাম, সেই কারেন্ট অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা যদি আপনাকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে আপনাকে পার্ট 8 দিয়ে বেরোতে হবে। তারপরে অ্যাকাউন্ট কোড ওয়াইজ পেমেন্ট শিডিউল, আপনি যে আপনি যে নেট ট্যাক্স পেবল বেরোলো সেটা কোন ট্রেজারি চালানোর মাধ্যমে, কিসের মাধ্যমে, কোন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিলেন, সেই ট্রেজারি ডিপোজিটের ইনফরমেশন গুলো কোন ব্যাংকে দিচ্ছেন সেগুলো ইনফরমেশন গুলো আপনাকে পার্ট 9 এ প্রোভাইড করতে হবে। পার্ট 10 এ প্রোভাইড করতে হবে আপনার ক্লোজিং ব্যালেন্স কত, আপনি সবকিছু যোগ বিয়োগ করার পরে আপনার এখন রিটার্ন বা আপনার ভ্যাট অ্যাকাউন্টে ক্লোজিং ব্যালেন্স কত সেটা এখানে লিপিবদ্ধ থাকবে। পার্ট এখানে যদি আপনার কোনো রিফান্ড থাকে যেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন, এবং আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে যে ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ড নিয়ে, যে কোনো ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ড, দ্যাট ইজ আপনি ভ্যাট গভর্নমেন্টের কাছে এখন বেশি গভর্নমেন্টের কাছে চলে গেছে আপনার ভ্যাট, সেগুলো যদি আপনি ফেরত নিতে চান এই ফেরতের পার্টটা থাকবে হচ্ছে যে আপনার 11 পার্টে। তারপর 12তে আছে হইলো ডিক্লারেশন, আপনি ডিক্লেয়ার করতেছেন যা আপনি এতক্ষণ যা বলছেন তা সত্য, এবং এখানে আপনার যে ভেরিফাই করার রাইট থাকে তার সিগনেচার এবং এই থাকে সেই ইনফরমেশন গুলো আপনাকে কে, তার নাম কি, তার টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, আপনি এই ডিক্লারেশন পার্টে আপনাকে দিতে হবে। তো সোজা কথা হচ্ছে যে সাধারণত 12 কি 13টা আমাদের পার্ট থাকে একটা রিটার্নের মধ্যে, এবং কোন ইনফরমেশনটা কোন জায়গাতে কোন পার্টে দিতে হবে সেটা স্পেসিফিক করা, আপনি ইচ্ছা করলে আপনার মন মতো করে আগে ইনপুট ট্যাক্স যোগ করলেন, পরে আউটপুট ট্যাক্স যোগ করলেন, ইনপুটের জন্য জিনিস আউটপুটে দিলেন, ইনক্রিজিং এর সাথে জায়গায় ডিক্রিজিং এ দিলেন, ক্লোজিং ব্যালেন্সটাকে পারফেক্টলি রিফ্লেক্ট করলেন না, রিফান্ডটা অন্য জায়গায় দিয়ে দিলেন, সেটা হবে না। আপনাকে 9.1 এ স্পেসিফিক ফরম্যাট স্পেসিফিক ডেফিনেশন অনুযায়ী স্পেসিফিক রো স্পেসিফিক কলামে আপনাকে এই ইনফরমেশন গুলো আপনার রিটার্নের ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। বলেন আপনাদের রিটার্ন মোটামুটি শেষ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। Any question? স্যার আচ্ছা,
ওকে, আমরা পরবর্তীতে দেখে আবার আপনাকে একটা রিটার্নের আমরা দেখাচ্ছি রিটার্নটা দেখতে কেমন। দেখেন পার্ট ওয়ানে দেখেন, দেখেন এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান, করদাতা তথ্য। হ্যাঁ, মূসক 9.1, আপনার তার ব্যবসা বিন নাম্বার, করদাতার নাম, তার ঠিকানা, তার ব্যবসাটা কি ধরনের, সেটা প্রকৃতি, সে কি ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস করে থাকে সেটার ইনফরমেশন, সে সিমেন্টের মনে করেন যা করে থাকে সেটা। তারপরে ইনফরমেশন রিটার্ন সাবমিশন। এই পার্ট টুতে যে জিনিসটা থাকে সেটা থাকে কি কি, যেমন কর মেয়াদ, আপনি কোন সময়কার ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছেন, কোন মাসে রিটার্ন সাবমিট করতেছেন সেটা। আপনি যে রিটার্নটা সাবমিট করছেন সেটা কি মূল রিটার্ন নাকি সংশোধিত রিটার্ন নাকি অতিরিক্ত বিকল্প রিটার্ন, সেটা আপনাকে এখানে টিক মার্ক দিয়ে আপনাকে মেনশন করতে হবে। আচ্ছা, বিগত কোন কর মেয়াদে কাজে সম্পাদিত হয়েছে কিনা, কোন কাজ হয়ে থাকলে হ্যাঁ আপনি আগে বিগত কোন কর মেয়াদে বিগত কর মেয়াদে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল কিনা, অবশ্যই ছিল, বা আপনার যদি প্রথম বছর প্রথম মাস না সেটা ইনফরমেশন। পেশের তারিখ, আপনি কত তারিখে পেশ করতেছেন সেটা আপনি এখানে মেনশন করবেন। তাহলে পার্ট টুতে থাকতেছে ইনফরমেশন অফ রিটার্ন সাবমিশন, আপনি রিটার্ন সাবমিশনের কোন মাসের রিটার্ন, এটাকে সংশোধিত রিটার্ন নাকি মূল রিটার্ন, এবং কয় তারিখে রিটার্নটা সাবমিট করতেছেন, এই ধরনের ইনফরমেশন গুলো থাকবে। পার্ট থ্রিতে থাকবে সাপ্লাই অফ গুড সার্ভিস এবং আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স রিলেটেড এই ধরনের ইনফরমেশন গুলো এখানে পার্ট থ্রিতে থাকবে। দেখেন, সরবরাহ প্রদান বা প্রদেয় কর, তাইলে আপনি শূন্য হার বিশিষ্ট কোন কর, ডাইরেক্ট রপ্তানি নাকি ডিমড এক্সপোর্ট, প্রচ্ছন্ন রপ্তানি মানে হচ্ছে ডিমড এক্সপোর্ট। ডিমড এক্সপোর্ট কি সেটা পরে একসময় বলবো, শুধু এতটুকু বলে রাখি, নিজস্ব ভৌগোলিক সীমার মধ্যে যদি কোনো রপ্তানি করে থাকেন সেটাকে ডিমড এক্সপোর্ট হিসেবে বলে। আমরা ডিটেলস আমরা পরে আরেকদিন বলবো। আচ্ছা, তাহলে যদি জিরো রেটেড হয় থাকে, তাহলে জিরো রেটেড প্রোডাক্টটা কতটুকু কিনছেন, সেটা সাপ্লিমেন্টারি ডিউটি ছিল কিনা, সেটার মূসক কত আপনি এখানে লিপিবদ্ধ করবেন। অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা, কোন এক্সাম্পটেড প্রোডাক্ট এবং অর এক্সাম্পটেড সার্ভিস সেল করছেন কিনা সেটা করলে সেই সার্ভিসটা বা গুডসের দামটা কত, সেখানে কোনো সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা, থাকলে আপনার ভ্যাটটা কত। আদর্শ হার, স্ট্যান্ডার্ড রেট, দ্যাট ইজ 15% রেটে আপনি প্রোডাক্ট কতটুকু, কোনগুলো কত টাকা প্রোডাক্ট বিক্রি করছেন সেটার ভ্যাট কত। খুচরা সর্বোচ্চ মূল্যভিত্তিক সর্বোচ্চ খুচরা মূল্যভিত্তিক পণ্যের যদি কোনো কিছু থাকে তাহলে সেটা এখানে প্রোভাইড করবেন। সুনির্দিষ্ট কর, স্পেসিফিক রেট যদি কোনো কিছু থাকে তাহলে সেই পার্সেল যদি সেল করে থাকেন সেগুলো আপনি এখানে প্রোভাইড করবেন। তারপর আদর্শ কর হার ব্যতীত, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রেট ব্যতীত অন্য কোনো ভিত্তিক ভ্যাট হারে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে কত টাকা প্রোডাক্ট সেল করছেন এখানে দিবেন, বাকি ভ্যাটের টাকাটা আপনি এখানে প্রোভাইড করবেন। খুচরা পাইকারি ভিত্তিক সরবরাহ যদি থাকে এরকম আপনি দিবেন। তাহলে পার্ট থ্রিতে হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, এই সেল করার সময় যেই কত টাকা প্রোডাক্ট সেল করতেছেন, কত টাকা বিক্রি করতেছেন, সেই বিক্রিকৃত অর্থ এবং ওই বিক্রি করার সময় গভর্নমেন্ট থেকে কাস্টমার থেকে যে ভ্যাট বাবদ যে টাকাটা নিচ্ছেন সেই ইনফরমেশন গুলো এই জায়গাতে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রোভাইড করতে হবে। তারপরে পার্ট ফোর হচ্ছে কি পারচেজ অফ ইনপুট ট্যাক্স। পারচেজ অফ ইনপুট ট্যাক্স আপনি কি কি ধরনের পারচেজ করছেন। হ্যাঁ, পারচেজ উপকরণ দেখেন, পারচেজ শূন্য হার বিশিষ্ট পণ্য সেবা, আপনি কোনো জিরো রেটেড পণ্য সেবা লোকাল মার্কেট থেকে কিনছেন কত, ইম্পোর্ট করছেন কত, সেখানে মূল্যটা দিবেন, তাতে তার এগেনস্টে ভ্যাট থাকলে ভ্যাটটা দিবেন। অব্যাহতিপ্রাপ্ত পণ্য, এক্সাম্পটেড গুডস এন্ড সার্ভিস, লোকাল মার্কেট থেকে কত, ইম্পোর্ট থেকে কত, সেই ইনফরমেশন গুলো আপনি এই জায়গাতে প্রোভাইড করবেন। স্ট্যান্ডার্ড রেট, আদর্শ হারে পণ্য, আদর্শ হারে পণ্য যেগুলো কিনছেন 15% রেটে যে প্রোডাক্ট গুলো কিনছেন, স্থানীয় মার্কেট থেকে কত কিনছেন, ইম্পোর্ট করে কত আছে সেই টাকা এবং ভ্যাটের টাকাটা এখানে প্রোভাইড করবেন। স্ট্যান্ডার্ড রেট ব্যতীত অন্য কোনো রেটে যদি পণ্য সেবা কিনে থাকেন, লোকাল মার্কেটে হোক স্থানীয় মার্কেটে হোক যেখান থেকেও, সেটা আলাদা আলাদা ভাবে ইনফরমেশন প্রোভাইড করবেন। সুনির্দিষ্ট কর বৈধ পণ্য, সেটা বললাম। রেয়াতযোগ্য পণ্য স্বরূপ যদি কোনো এক্সাম্পল টার্নওভার প্রতিষ্ঠান হইতে বা কোনো নিবন্ধিত হইতে কোনো কিছু অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে যে প্রোডাক্টগুলো কিনতে থাকে সেটার ইনফরমেশন এখানে প্রোভাইড করবেন। তাহলে এই হচ্ছে যে সাধারণত আপনি পার্ট ফোরে আপনাকে যে পারচেজ রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো পারচেজ রিলেটেড ইনফরমেশন গুলো আপনাকে এই পার্ট ফোরে আপনাকে প্রোভাইড করতে হবে। আসেন ডিক্রিজিং এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে কি দিবেন, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যেটা আমরা অলরেডি বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, সরি, এখানে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো প্রোভাইড করবেন ডেবিট নোট। আর এখানে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, সরি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো আপনাকে এখানে যেখানে যেটা খাটবে সেটা আপনাকে এখানে প্রোভাইড করবেন। নেট ভ্যাট পেমেন্ট অ্যামাউন্ট, আপনি নেট ভ্যাট পেমেন্ট, ওই যে আপনি আউটপুট ট্যাক্স প্লাস
আউটপুট ট্যাক্স লেস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে এখানে আপনার কোন ডেবিট সেই টাকাগুলো বসাবেন, কোনো সারচার্জ আছে কিনা, উন্নয়ন চার্জ আছে কিনা, অবকারী শুল্ক আছে কিনা, অর্থদণ্ড আছে কিনা, এই ধরনের ইন্টারেস্ট গুলো ব্যাট পেবল গুলো এখানে এখানে দিয়ে আপনি পেবলটা শো করবেন। ভ্যাট পেড ইনফরমেশন আর ক্লোজিং ব্যালেন্স, আপনি ভ্যাট যে পে করতেছেন সেটা কোন চালানে দিয়েছেন, চালানের ইনফরমেশন এবং স্পেসিফিক ক্লোজিং ব্যালেন্স কত সেগুলো আপনাকে এখানে চালানের ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করবেন এবং আপনার সমাপনী কত আগের দিনে কত ছিল সেগুলো আপনি এখানে প্রোভাইড করবেন। রিফান্ড ও ডিক্লারেশন, আপনার যদি কোনো রিফান্ড থাকে তাহলে রিফান্ডের ইনফরমেশন গুলো আপনি এখানে প্রোভাইড করবেন। আর তারপরে আপনাকে ডিক্লেয়ার দিবেন, আপনি যেমন ঘোষণা দিচ্ছেন যে এই মর্মে ঘোষণা করে দিচ্ছি যে এই দাখিলপত্রে প্রদত্ত সর্বোত্তম সম্পূর্ণ সত্য ও নির্ভুল, কে করতেছেন, নাম, পদবি, তারিখ, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, এই ধরনের ইনফরমেশন গুলো আপনি আপনাকে প্রোভাইড করতে হবে, তার আপনি সাক্ষ্য দিয়ে সেখানে আপনি রিটার্নটা সাবমিট করবেন। ক্লিয়ার? এখন আসেন আমি আপনাদেরকে একটা লাইভ রিটার্ন দেখাই। আচ্ছা, এটা আসতেছে না, এটা আমার হাইপার লিঙ্ক এগুলো নাই। আচ্ছা, এটা আমি পরে দেখাবো, এটা এখন আসতেছে না, কোথাও লিঙ্ক হয়তো আমি প্রবলেম করছি, যাই হোক এখন এটা ওকে। আসেন এখন আসেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, একটু এক্সেপশনাল জিনিসটা, সেটা হচ্ছে যে সাধারণত আমরা বিভিন্ন পার্টি থেকে যে গুডস এবং সার্ভিস রিসিভ করি, পারচেজ করি, এই পারচেজের এগেনস্টে, সার্ভিসের এগেনস্টে আমাদেরকে যে পেমেন্টটা করি, এই পেমেন্ট থেকে অনেক সময় ভ্যাট বাবদ টাকা কেটে রেখে তাদের হাতে ভ্যাটের টাকাটা না দিয়ে গভর্নমেন্টের ফান্ডে আমি জমা দিয়ে থাকি। এই যে গভর্নমেন্টের ফান্ডে জমা দিয়ে থাকি, তাহলে এইটা তো আমাকে দিতে হয় পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে। আপনি রিটার্ন সাবমিট করতে হয় আমাকে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে। কিন্তু যে ভ্যাটটা ডিডাক্ট করা হয়েছে 1 থেকে 31 তারিখ পর্যন্ত, সেটা আপনি 7 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন সেই পার্টটা। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনি 7 তারিখে বিভিন্ন পার্টি থেকে যে ভ্যাটটা কাটছেন সেটা গভর্নমেন্টের ফান্ডে দিয়ে দিচ্ছেন, আবার রিটার্ন ক্যালকুলেশনে সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন না, কারণ এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দিতে বলছে আমাকে, কারণ এটা তাহলে কি আপনার ভ্যাটটা ডবল হয়ে যাচ্ছে না? একবার অলরেডি 7 তারিখে গভর্নমেন্টের ফান্ডে জমা দিচ্ছেন, আবার রিটার্ন ক্যালকুলেশনে সেখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কলামে বসাইলেন, তাহলে আপনার ভ্যাট পেয়েবলের পরিমাণ বাড়লো না? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি? এটা আসলে কটাটা আলাদা করে বলার কতগুলো কারণ আছে। আগের ফিনান্স আইনে, আগের ভ্যাট আইনে আমাদেরকে এই ভ্যাট রিটার্ন বিডিএসটা আলাদাভাবে জমা দিতে হইতো, রিটার্নে মেনশন করার প্রয়োজন ছিল না। পরবর্তীতে যখন 1 জুলাই 2019 সালে যখন আমাদের ভ্যাট রিটার্নটা আসে, তখন বলছে যে তুমি সেটা আলাদা জমা দিবা, ভ্যাট রিটার্নে দেওয়ার সাথে দিবা না, সরি, তখন আসছে হলো রিটার্নের সাথে জমা দিবা, 7 তারিখের ভিতরে জমা দিতে হবে না। মানে 2019 সালের 1 জুলাই মাসে যখন আমার নতুন ভ্যাট আইন ইমপ্লিমেন্ট হয়, তখন বলছে যে ভিডিএস এর টাকাটা আলাদা করে জমা দেওয়ার দরকার নাই, সেটা রিটার্নের মাধ্যমে পরবর্তী 15 তারিখের মধ্যে জমা দিলে হবে। এটা 3 থেকে 4 মাস চলার পরে ডিসেম্বর 2019 সালে গভর্নমেন্ট বলতেছে যে না, তোমরা বিভিন্ন পার্টি থেকে যে ভ্যাটটা কেটে রাখছো সেটা 7 তারিখের ভিতরে জমা দিয়ে দিবা, রিটার্নে সেটা শুধু ইনফরমেশন প্রোভাইড করবা। তাহলে এখন কথা হচ্ছে যে ইনফরমেশন প্রোভাইড করতে হলে কোথায় প্রোভাইড করতে হবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিতে হবে, যেটা অলরেডি বলা আছে আমার ইনক্রিজিং লাইনে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের নোট 24-এ, সিরিয়াল নাম্বার 24-এ আপনাকে আপনি যে বিভিন্ন পার্টি থেকে যে ভ্যাট কেটে রাখছেন সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আপনি দিবেন। একটা জিনিস খেয়াল করেন, 7 তারিখে কিন্তু অলরেডি গভর্নমেন্টের ফান্ডে দিয়ে দিয়েছেন চালানের মাধ্যমে, আবার রিটার্নে সাবমিটের সময় ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আপনি সেটা শো করলেন, তাহলে তো সেটা বেশি হয়ে যাচ্ছে না? বেশি হচ্ছে না। তখন করবেন কি, আপনি রিটার্নে একটা ঘরে আপনি দেখাবেন, 24 নম্বর ঘরে দেখাবেন যে গভর্নমেন্ট আপনার থেকে টাকাটা পাবে, আর 58 নম্বর ঘরে ট্রেজারি ডিপোজিট পার্টে দেখাই দিবেন যে ওই 7 তারিখে ট্রেজারি চালান দিয়ে আপনি টাকাটা জমা দিচ্ছেন। দ্যাট ইজ রিটার্নে শুধুমাত্র একবার বাড়বে একবার কমবে, মানে হবে এটা সেকেন্ড, টাকা ডবল যাবে না। এটা পরবর্তী সালে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে এখন পর্যন্ত এই যে ভ্যাটের ট্রিটমেন্টটা, ভিডিএস এর ট্রিটমেন্টটা জানে না, যে আসলে ওদের কথা হচ্ছে আমি তো 7 তারিখে দিছি, তাহলে কেন আবার রিটার্নে সাবমিট করব? আবার রিটার্নে সাবমিট করলে তো আমার বেশি, আবার ডবল হয়ে যাচ্ছে গা।
না ডবল হচ্ছে না, আপনি একটা কলামে দিয়ে বাড়াবেন, আবার ট্রেজারি ডিপোজিট দিয়ে সেটা লেস করে দিবেন যে হ্যাঁ আমি অত তারিখে ডিপোজিট করে ফেলছি, বাকি টাকাটা আপনি ডিপোজিট করবেন, রিটার্ন ডিপোজিট করে ফেলছি। তো সেই জন্য শুধুমাত্র এটা আলাদাভাবে আপনাদেরকে বলা। তাহলে বিভিন্ন পার্টি থেকে যে ভ্যাটটা কাটছেন সেটা আপনি 7 তারিখের ভিতরে দিয়ে দিবেন। এই যে 7 তারিখে দিচ্ছেন সেই ইনফরমেশনটা আপনি ভ্যাট রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 24 নম্বর কলামে দেখাবেন, অ্যাজ ওয়েল এস ট্রেজারি যে গভর্নমেন্টের ফান্ডে জমা দিচ্ছেন সেটা 58 সিরিয়াল নাম্বারে নোটে আপনাকে সেটা দেখা দিবেন যে ট্রেজারি ডিপোজিট টু দ্য গভর্নমেন্ট, তাহলে ব্যালেন্স হয়ে গেল 0। জি স্যার। বলেন আপনারা কি এতটুকু বুঝতে পারছেন এখন পর্যন্ত? জি স্যার। রিটার্ন জি স্যার। বুঝেন না কেউ নাই? আপনারা রেসপন্স করেন, আপনারা রেসপন্স না করলে ক্লাস এখানে শেষ। হয় আপনারা বুঝছেন সবই, আর নয়তো কিছুই বুঝেন নাই। স্যার সবই বুঝছি তো। আর কোনো বুঝার কিছু নাই রিটার্ন সম্বন্ধে? 51 people here, not a single question, not a single query. That means what happened? Just passing the time. স্যার আমার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ফরাদ বলেন। স্যার ওই কোনো পণ্য অথবা যদি সার্ভিসে ডিসকাউন্ট থাকে স্যার, এর সাথে কি ভ্যাটের কোনো সম্পর্ক আছে স্যার? যদি ডিসকাউন্টে পণ্য সার্ভিস বা সেল করি এর সাথে নো, কোনো যদি সম্পর্ক নাই, তাহলে ইনভয়েস ভ্যালু যদি না কমায়, ইনভয়েস ভ্যালু যদি না কমায় তাহলে সম্পর্ক নেই। আচ্ছা ইনভয়েস ভ্যালু যদি কমাতে চাই তাহলে কি করার? যেমন আমি একটা বলে অনেক সময় আমাদের বিভিন্ন 50% ডিসকাউন্ট 50% করে না, যদি ইনভয়েস ভ্যালুর মধ্যে ভ্যাট যোগ করার আগে যদি কমায় তাহলে আছে। ইন জেনারেলি ডিসকাউন্টটা এটা ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট থিঙ্কিং। ও আচ্ছা এনি মোর? স্যার কাইন্ডলি আরেকটা বার বলবেন, আমি বুঝি নাই একটু যে কথাটা এখন বলছেন আর কি, মানে হ্যাঁ ডিসকাউন্টের রেটটা, ডিসকাউন্ট যেটা বলছেন আর কি, আচ্ছা একটা উদাহরণের সাথে স্যার একটু বুঝেন। যেমন আপনি একটা প্রোডাক্ট 500 টাকা, ঠিক আছে, জি স্যার। ভ্যাট 15%, 575 টাকা। জি। ওকে, এখন আপনি ইনভয়েস করলেন 575 টাকা, করার পরে আপনি বলতেছেন ইনভয়েস ভ্যালু হচ্ছে 575, করার পরে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভ্যাটটা ওই 75 টাকায় চলে যাবে। যদি আপনি ওই 500 টাকার ওখানে যদি আপনি ডিসকাউন্টটা করেন যে 500 টাকার ভিতরে 100 টাকা ডিসকাউন্ট 400 টাকা ইনভয়েস যদি করেন, তখন আপনি 400 টাকার উপরে ভ্যাটটা হবে। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? তার মানে কি আমি খুব ভালো বুঝাইছি, এটাই কি ধরে নিব আমি? জি স্যার, কে কোনো প্রশ্ন করেন আর কি করবো? আচ্ছা ওকে ফাইন, দ্যাটস গুড। এখন আসি আমরা জাস্ট একটা কেস দেখি, আমরা কেসটা আমরা বুঝতে পারি কিনা। স্যার দেখেন, একটা প্রশ্ন করি। হ্যাঁ ফারাদ বলেন। স্যার, বললেন তো স্যার 7 তারিখের মধ্যে স্যার আমার উইথহোল্ডিং ট্যাক্সটা জমা দিতে হবে। ইয়েস, এখন যদি ফাইন আছে স্যার, আমি যদি 15 তারিখে একসাথে জমা দিই ভ্যাটের রিটার্নের অবশ্যই সাথে, ফাইন আছে, অবশ্যই আছে। 7 দিনের জন্য ফাইন হবে আমার? আপনার না, ফাইন তো হবে, এটা এটা হবে টোটালি একটা নন কমপ্লায়েন্স, পুরো টাকাটাই ডিসঅ্যালাউ করে দিবে। এবং এটা নিয়ে আমি আমি খুব বলতেই পারি আপনাদেরকে, এই ধরনের একটা আমাদের ওই যে আমি আপনাদের একটা রেফারেন্স করলাম, জুলাই 2019 সালে এই ধরনের বলছিল যে তুমি রিটার্নের মাধ্যমে দিলে হবে। পরবর্তী নভেম্বর মাসে একটা এসআরও আসে যে না এটা আলাদা দিতে হবে। ডিসেম্বর মাসেটা আমরা ভুলে আমরা এসআরওটা ঠিক মতো পাই নাই, ওই ভুলে আমরা ডিসেম্বর মাসে রিটার্নের মাধ্যমে আমরা ওইটা জমা দিছি। আমাদের কিন্তু এখনো স্টিল সেই মামলা চলতেছে যে না রিটার্নের মাধ্যমে দিলে হবে না, আবার জমা দাও। কারণ আমরা তো বলতেছি আমরা তো রিটার্নের মাধ্যমে দিছি, বাট এটা নিয়ে ওরা মানে ওদের সাথে আমাদের ফাইট চলতেছে। ফাইনালি আমরা উই উইল উইন, নো প্রবলেম, বাট ওই এখনো দেখেন একটা মাসের ঝামেলাটা আমাদের রয়ে গেছে, সেই স্যার জন্য রিটার্নের উইথহোল্ডিং মাধ্যমে দিলে হবে এন্টিটির না। স্যার ভিডিএসটা যে আপনার পরবর্তী মাসে 7 তারিখে জমা দিতে হবে স্যার, এটার রেফারেন্সটা যদি একটু স্যার দিতেন স্যার। পরবর্তী মাসে 7 তারিখে দিতে হবে, রেফারেন্স দিব, ভ্যাট আর ট্যাক্সের টিডিএস জমা দিতে হবে পরবর্তী মাসে পরবর্তী 2 সপ্তাহের মধ্যে, বলাইয়েন না। জি ভ্যাট স্যার, ভিডিও জমা দিতে হবে 7 তারিখের মধ্যে, জি আর স্যার। টিডিএস জমা দিতে হবে পরবর্তী মাসের
7 তারিখের মধ্যে। দেখেন তো আপনি রেফারেন্স পান কিনা? হু ইজ কলিং মি? তারেক, ইয়েস স্যার। এই দেখেন পাইছেন? ডিউরিং 7 days, গ্রিন কালার। তারপরে ওই যে ফিনান্স এক দেখেন, আমি রেফারেন্স দিয়ে দিলাম, ফিনান্স এক দেখছেন? বাংলা করে বাংলা লিখছি যে বিডি 48। এসআরও নাম্বার দেখছেন? জি স্যার, ইয়েস স্যার। আর লাগবে রেফারেন্স? তারেক আর লাগবে? না স্যার, এনাফ স্যার। আচ্ছা, ওকে। আমরা এখন একটা কেস দেখি, আমরা একটা কেস দেখি। কেস দেখি আবার আপনারা কেমন বুঝছেন আমি একটু দেখি। আমার তো কনফিডেন্স লেভেল আস্তে আস্তে ডাউন হচ্ছে। আপনারা যদি বুঝতেন কোয়েশ্চেন করতেন, আপনারা বুঝতেছেন না, সেই জন্য কোয়েশ্চেনও করতে পারতেছেন না। স্যার যে কিছুক্ষণ আগে যেটা দেখেছেন যে ট্যাক্সের 15 ডেজে যদি না জমা দিতে পারি তাহলে আমার আগের রুল ছিল 2%, এখন কি এটা 1%? হ্যাঁ, সেটা 1%। পেনাল্টি। দেখেন না জি আর জি, স্যার এখনো ওই ভ্যাটেরটা কোনো পেনাল্টি আছে? সরি, ভ্যাটের এটা 7 ডেজের মধ্যে যদি না জমা দিতে পারি তাহলে কি এটা কি পেনাল্টি কত পার্সেন্ট স্যার? এটা ওইটা ফাইন আছে এবং এটা নন কমপ্লায়েন্স। নন কমপ্লায়েন্স। ফাইন নন কমপ্লায়েন্স। ওকে, ওকে স্যার। আচ্ছা, এখন আসেন আমরা একটা কেস দেখি। হ্যাঁ, বলতেছে XYZ লিমিটেড এঙ্গেজ দ্য সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড সাপ্লাই বিজনেস। আপনাদের হয়তো বল লাগতে পারে আমি বারবারই কিন্তু সিমেন্টটা নিয়ে আসি কেন। আপনারা এবারের পরিপত্রটা দেখছেন? কেউ এবারের পরিপত্র দেখছেন? কারো কি এই সৌভাগ্যটা হয়েছে পরিপত্রটা দেখার? ইয়েস স্যার। কত কত পেজের পরিপত্র জাভেদ বলেন তো? জাভেদ, ইকবাল? স্যার 239। হ্যাঁ, থ্যাংক ইউ জাভেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে 200-400 পেজের যে পরিপত্রটা দেখছেন, ওখানে ভিতরে অনেকগুলো কেস আছে না, অনেকগুলো এক্সাম্পল আছে না? জি স্যার, আছে স্যার। 5 থেকে 7টা এক্সাম্পল হচ্ছে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনকে বেস করে, মানে অ্যাড্রেসটা হচ্ছে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং। ক্লিয়ার? কারণ এই সিমেন্টটা হচ্ছে যে ভেটের জন্য একটা মুখ্যম একটা আদর্শ একটা বাট কোইন্সিডেন্টলি আই এম দ্য পার্ট অফ দেম, আই এম অলসো ওয়ার্কিং ইন দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি। আমারও সেই জন্য আপনাদেরকে বুঝাইতে আমি যে জন্য বারবার এই রেফারেন্সটা নিয়ে আসি। তারপরে চেষ্টা করবো এখন থেকে আস্তে আস্তে সিমেন্টটা না এনে অন্য কিছু নিয়ে আসতে। তো যাই হোক, খুবই ভালো একটা এক্সাম্পল হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি ভেটের জন্য। আচ্ছা, এখন আসেন দেখেন, XYZ Limited engaged the cement manufacturing and supply business during the month of June 2023. XYZ Limited ট্রানজেকশন এগুলো দেখেন, এই ট্রানজেকশন গুলো তাদের হয়েছে তখন জুন মাসে। টোটাল সেলস 105 মিলিয়ন, 10,50,00,000 টাকা। আউট অফ দিস, দ্যাট ইজ 10,50,00,000, 105 মিলিয়নের মধ্যে আউট অফ দিস এক্সপোর্ট সেলস 5 মিলিয়ন, 50,00,000 টাকার এক্সপোর্ট সেলস। exempted purchase 5 লাখ, 5 লাখ টাকার exempted purchase at import stage। আপনি ইম্পোর্ট স্টেজে exempted আনতেছেন। একটু প্লিজ, আমি একটু ফোনটা ধরতে হবে প্লিজ। সরি, হ্যাঁ, টোটাল সেলস 100, exempted পারচেজ 5 লাখ টাকা এট ইম্পোর্ট স্টেজ, আমদানি করছি 5 লাখ টাকার exempted প্রোডাক্ট। লোকাল পারচেজ 8 লাখ টাকার স্ট্যান্ডার্ড রেট, মানে 15% রেটের লোকাল পারচেজ থেকে মাল কিনছি 8 লাখ টাকার। র মেটেরিয়াল পারচেজ এট ইম্পোর্ট স্টেজ, আমি আমদানি করছি র মেটেরিয়াল 70 মিলিয়ন, 7 কোটি টাকার স্ট্যান্ডার্ড রেট, 15% রেটে র মেটেরিয়াল ইম্পোর্ট করে আনছি 70 মিলিয়ন টাকা। আদার লোকাল পারচেজ 5 মিলিয়ন এট রিডাকশন ভ্যাট রেট। রিডাকশন ভ্যাট রেট মানে কোনোটা 10%, কোনোটা 7.5%, কোনোটা 5%। আপনাদের কমফোর্টের জন্য সেগুলোকে অ্যাভারেজ করে বলে দিচ্ছে 7.37%। 7.37% কোনো রেট না, সেটা মনে করেন যে আপনার 5%, 7.5%, 10% একটা অ্যাভারেজ আপনাদেরকে বোঝার জন্য শুধুমাত্র এই জিনিসটা করে দেওয়া হয়েছে। ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স টাকা 3 লাখ এগেইনস্ট পেমেন্ট টু ভেরিয়াস সাপ্লায়ার। বিভিন্ন সাপ্লায়ারকে পেমেন্ট দেওয়ার সময় আপনি 3 লাখ টাকা ভিডিএস করে রাখছেন। অ্যাডভান্স পেড অ্যাট ইম্পোর্ট স্টেজে অ্যাটি বাবু টাকা দিয়েছেন 2 মিলিয়ন টাকা। আদার ভ্যাট পেড ইন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতেছে, অন্যান্য কারণে আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে বলতেছে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে বলতেছে, সরি, 20,000 টাকা।
এখন আপনাকে বলতেছে প্রিপেয়ার দ্য ভ্যাট রিটার্ন এন্ড ক্যালকুলেট দ্য ভ্যাট পেয়েবল। আপনাকে এবং রিটার্ন সাবমিশনের সময় ভ্যাট পেয়েবল কত হবে সেটাকে বের করতে বলতেছে। পারবেন? বলেন, কোশ্চেন বুঝেন না কেউ আছেন কিনা? বা কোশ্চেনটা বুঝতে পারছেন? জি স্যার। আমার বলতে পারবেন ব্যাট পেয়েবল, এইতে ব্যাট পেয়েবল কত? স্যার সময় দিতে হবে স্যার, হ্যাঁ সময় দিতে হবে স্যার। হ্যাঁ, সময় নেন আপনারা। আপনারা প্রথমে বলুন তো আউটপুট ভ্যাট কত? আউটপুট ভ্যাট কত? হোয়াট ইজ আউটপুট ভ্যাট? স্যার 1,50,00,000 নাকি স্যার? কে বলছিলেন? মাসুদ? জি স্যার। দেখি বলেন তো 1,50,00,000 কিভাবে ক্যালকুলেট করছেন? স্যার সেলস এর যেটা স্যার ছিল স্যার, আহ ওইটার থেকে স্যার এই যে ইম্পোর্ট স্টেজে তো, এক্সপোর্ট স্টেজে তো স্যার ভ্যাট নাই স্যার, ওইটা ওই জন্য স্যার 50 বাদ দিয়ে স্যার মানে যেটা হচ্ছে যে আছে 105 থেকে 5 মিলিয়ন বাদ দিয়ে 100 মিলিয়নের উপরে 15%, দ্যাট ইজ 15 মিলিয়ন। ইজ দিস মাসুদ? জি স্যার। থ্যাংক ইউ মাসুদ। মাসুদ একটা পারফেক্টলি রাইট। আপনি বুঝতে পারছেন মাসুদ কিভাবে আউটপুট ট্যাক্সটা বের করছে? জি স্যার। ইকবাল? ইয়েস স্যার। আচ্ছা, এখন মাসুদ আউটপুট ট্যাক্স কত? স্যার 1,50,00,000 স্যার। 1,50,00,000 আউটপুট। ইনপুট, ইনপুট ভ্যাট কত? সরি, ইনপুট, ইনপুট স্যার ট্যাক্স। স্যার একটু ক্যালকুলেশন করি হ্যাঁ স্যার। করেন প্লিজ। ইনপুট ট্যাক্স মাসুদ হইছে? এনি আদার? পারবেন মাসুদ? স্যার 1,86,08,500। 1,86,08,500 কিভাবে বের করছেন আলামিন বলেন তো দেখি। স্যার মাসুদ বলেন, মাসুদ কত? স্যার 1,09,88,500। মাসুদ কিভাবে করছেন বলেন তো দেখি। স্যার আমি কিভাবে লোকাল করছেন? পার্সেস, হ্যাঁ লোকাল পার্সেস যেটা স্যার ওটার স্যার 15%, র মেটেরিয়াল পার্সেস ইম্পোর্ট স্টেজের স্যার ওটা 15%, আর লোকাল না, পার্সেস লোকাল পার্সেজের কত টাকা? লোকাল পার্সেজের কত টাকার কত 15% বলেন তো? 8 লক্ষ। স্যার প্রথমে স্যার 8 লক্ষর 50% স্যার 1,12,000 টাকা। 1,20,000 টাকা। হ্যাঁ 1,20,000 স্যার। আর স্যার দেন হলো তারপরে স্যার 70 লাখের স্যার
1,05,5,000 5 1 লক্ষ কোটি 5 1 লক্ষ লক্ষ টাকা। 1 জি কোটি স্যার 1 কোটি 5 লক্ষ টাকা, 70 মিলিয়নের উপরে 15% 10.5 মিলিয়ন। ওকে, জি স্যার দেন দেন স্যার স্যার লোকাল পারচেসে যেটা স্যার 5 লাখের স্যার ওটার উপরে স্যার হলো 7.37% স্যার স্যার 3 লক্ষ 368,500, 3 লক্ষ 368 68,500। জি স্যার তাহলে টোটাল হচ্ছে 1 কোটি 9 লক্ষ 88,500। এম আই রাইট? জি স্যার জি স্যার, এই আমারটা ভুল হয়েছিল। মাসুদের সাথে কেউ ডিসএগ্রি করেন? না স্যার, এগ্রি স্যার, আমারটা ভুল হয়েছিল। আচ্ছা মাসুদ, আমারে বলেন তো, ইম্পোর্ট যে এক্সাম্পল প্রোডাক্ট ওই 5 লাখ টাকা কই? স্যার এক্সিমটেড প্রোডাক্টের উপর স্যার তো আমরা স্যার ভ্যাট তো আসবে না হ্যাঁ, স্যার 0%। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। মাসুদেরটা পারফেক্টলি ওকে, আউটপুট এবং ইনপুট ট্যাক্স। এখন আসেন মাসুদ, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত দিবেন? ইনক্রিজিং আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেওয়ার মতো আছে? স্যার ইনক্রিজিং নাই স্যার। অ্যাডজাস্টমেন্ট না চাই স্যার, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট স্যার দুইটা না স্যার। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত টাকা? মাসুদ, মিউট ইউরসেলফ, আনমিউট ইউরসেলফ। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত টাকা? স্যার 3 লক্ষ 80 টাকা, স্যার 3 লক্ষ টাকা স্যার। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 3 লক্ষ টাকা। জি স্যার 3 লক্ষ স্যার। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত? স্যার 2,20,000 স্যার। 2,20,000। 2,20,000 টাকা, 20,20,000 টাকা, জি স্যার, তাই না? 20,20,000 জি স্যার। 20,20,000 টাকা। আচ্ছা, তাহলে নেট পেয়েবল দাঁড়াচ্ছে কত? আমরা আউটপুট থেকে স্যার ইনপুটটা লেস করব, প্লাস করব ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। দ্যাটস ইট আউটপুট। তারপর একটা পেয়েবল দাঁড়াবে, ওই পেয়েবল থেকে ওই যে 3 লাখ টাকা যে আমি আগে দিয়ে দিছি মাসের 7 তারিখের মধ্যে, সেটা লেস করে বাকি টাকাটা গভর্নমেন্টকে জমা দিব। থ্যাংক ইউ। আপনারা মোটামুটি যারা অ্যাটেন্ড করছেন তারা মোটামুটি পারফেক্টলি বলছেন। দেখেন এই প্রেজেন্টেশনটা দেখেন, একটু কাইন্ডলি একটু দেখে নেন, তাহলে আমি আর করাইলাম না। আমি আপনাদের থেকে দেখেন এতক্ষণ যেটা বলছেন এই জিনিসটাই আপনারা এতক্ষণ বলছেন। মাসুদ দেখে নেন। জি স্যার ওকে, আমরা মনে হয় মোটামুটি, মানে আমরা রিটার্নটা কি জিনিস, রিটার্নটা দেখতে কেমন, রিটার্নটা কি কি ধরনের, কোথায় কোথায় কোন ইমপ্লিমেন্টেশন থাকে, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করছি, এবং আমি মনে করি আমি ডিটেলস ডিসকাস করছি। বাকিটা এখন আপনাদের নেক্সট ক্লাসে আমরা এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আনসার, কোনো কোয়েশ্চেন? নো স্যার। স্যার আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে আলাপ হবে ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড। আমরা কিছু ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড করতে হবে, কখন করতে পারবো, কখন গভর্নমেন্ট থেকেও আমরা ভ্যাট বাবদে এক্সেস টাকা যে ভ্যাট বাবদে দিয়েছিলাম সেটা যে আমরা কিভাবে রিফান্ড নিব, সেই ডিটেলস জিনিসটা আলাপ করব। আমি ভাই আপনাদেরকে দেখেন, আমি একটা সিকোয়েন্সিয়াল মেনটেন করে কিন্তু আমি এক একটা টপিকস নিয়ে আসতেছি, যেন আপনার একটা টপিকস সাথে যেন আরেকটা টপিক্সের রিলেশনটা বুঝেন, এবং সেটা পরবর্তীতে যদি আপনি যদি মাঝখান থেকে একটা না বুঝেন তাহলে আগেরটা এবং পরেরটা বুঝতে আপনাদের জন্য সমস্যা হবে। তো আমি যতটুকু সম্ভব, একদম সহজ ভাষায় যতটুকু সম্ভব আমার যত ক্যাপাসিটি আছে সে ক্যাপাসিটি দিয়ে আমি আপনাদের জন্য বলার চেষ্টা করি। এখন বাকিটা আপনাদের। আমি 7টা বাজে ক্লাস স্টার্ট করব। আমি 8টা, 8:15 ভিতরে ক্লাস শেষ করে দিব সব সময়। তো যদি আমার কোনো মেজর কোনো প্রবলেম না থাকে, তো যাই হোক, আজকে হয়তো বা অনেকে 7টা বাজে ঢুকেন নাই, ঢুকতে হয়তো 10-15 মিনিট লাগছে। তো প্লিজ আপনারা একটু মাইন্ডসেট করে নেবেন, যদি আমার ক্লাস থাকে উই উইল স্টার্ট 7 ইনশাল্লাহ। বলেন আবার, আর কোনো কোয়েশ্চেন না থাকলে, কোনো কিছু বলার না থাকলে আমরা এখানে স্টপ করবো। জি স্যার, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার।